দেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটলো যে অনেকগুলো ঘটনা ঘটে। তার ব্যাপারে গত ৩, ৪, ৫ দিনের যে ঘটনাগুলো ঘটলো সেটার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো ৩ টি ঘটনাই আ যুক্ত হলো বাংলাদেশের নাগরিক কিন্তু তারা হিন্দু। রেপ করা হলো, ভিডিও করা হলো এবং সেটাকে তুলে ধরা হলো সামাজিক মাধ্যমে। আ দুর্গা টেম্পল বলা হচ্ছে সরকারি জায়গায়। বাংলাদেশে বহু অন্যান্য ধর্মের বহু মন্দির, মসজিদ বা আরো অন্যান্য কিছু রয়েছে যেগুলো সরকারি জায়গায়। নিশ্চয়ই সরকারি জায়গার পুনরুদ্ধার করার জন্য একটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা সে মন্দির এবং মসজিদের যারা তদারকি করেন তাদেরকে নিয়ম মাফিক নোটিশ দেওয়া প্রয়োজন এবং সেইটার ভেতরে যে ইয়েতে দুর্গা টেম্পলের ভেতরে যে মূর্তিগুলো ছিল সেসবগুলো ধর্মপ্রাণ হিন্দু সমাজের আ তাদের খুব আত্মার সম্পর্ক ওদের সাথে এবং সেসবগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং লাইভে দেখানো এটা কিন্তু তাদের কে অনেক কষ্ট দিয়েছে। মারাত্মক কষ্ট দিয়েছে। এটাকেই বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়েছে। এবং সেই কথাটাই আমি বলছি যে এই ধর্মীয় আঘাত আ যেহেতু আনা হয়েছে এই ৩ টি বিষয়েই এবং এটা নিয়ে এখন বিশ্বব্যাপী আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে জুনের ২৮ তারিখ আজকে নিউ ইয়র্ক সিটিতে লোকেশন ডাইভার্সিটি প্লাজা জ্যাকসন হাইটসে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এটা তীব্র ঝড় উঠেছে। এই ঘটনাগুলো পরস্পর ঘটে যাওয়ায়। মুরাদনগরের ঘটনায় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বক্তব্য জানতে চাই। আমার শুধু এইটুকুই চাওয়া। এটা বলেছেন সিনিয়র সাংবাদিক যে কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক স্বাগত আলী সাগর। তিনি তার সামাজিক মাধ্যমে এই কথা বলেছেন। অর্থাৎ বিশ্বব্যাপী সমস্ত বাঙালিদের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ঘটনাগুলো দ্রুততম সময়ের ভিতরে ঘটে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘন্টা ২ আগে পটুয়াখালীর রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে এসে রাতের অন্ধকারে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল যখন, তখন সেখানকার ভিডিও আমাকে পাঠানো হয়েছে। আমি ইচ্ছে করলে এই ভিডিওটা এখানে সম্প্রচার করতে পারতাম। কিন্তু সেই ভিডিওটা সম্প্রচার না করে যে কাজটা করছি আপনাদের সাথে আমার মতামতটুকু শেয়ার করছি। আ সেটা হলো যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়ি থেকে এভাবেই রাতের আঁধারে হাত পা তুলে বেঁধে নেওয়া হচ্ছে। ছাত্রলীগ নেতা কালাম গাজী ৫ই অগস্ট পরবর্তীতে মামলা এবং হামলার কারণে বাড়িতে আজও পর্যন্ত ফিরতে পারেনি। আজিম আলী, আপনি কি আগামীতে সরকারের পদত্যাগ দেখেন কিনা? এটার সময় সাপেক্ষে বলা যাবে যে সরকারের পদত্যাগ, এই সরকার তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা বলছে এটা কিন্তু সাংবিধানিক কোনো সরকার নয়। বাংলাদেশের সংবিধান অনুসারে এই সরকারের কোন ধরনের অস্তিত্ব নেই। অতএব এই সরকারের উচিত ছিল ৯০ দিনের ভিতরেই নির্বাচন দিয়ে সরে পড়া। তাহলে হয়তোবা তাদের যে সরকার আসতো নির্বাচিত সরকার, সেই সরকার তাদেরকে আ সেফ এক্সিট হয়তোবা দিতে পারত। কিন্তু এই মুহূর্তে এটা আ পরবর্তী সরকারের উপর নির্ভর করবে, নির্বাচিত সরকারের উপর। তারা কি করবে না করবে আমি ফিরে আসি আমার আলাপে। পটুয়াখালীর রাঙ্গাবালির কথা বললাম। সেখানে যারা আমার সাথে কথা বলছিলেন তাদের সাথে যখন কথা আমি বলেছিলাম যে, আপনারা গ্রামবাসীরা নেমে আসুন এবং গ্রামবাসীরা ধরুন যে এই অত্যাচার আপনারা সহ্য করবেন না। কিন্তু সেখান থেকে বলা হলো সেই স্থানটুকু বলে দিচ্ছি। পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা মৌডুবি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ সময় রাত ১টা এই ঘটনা ঘটে। তারা সেখান থেকে আমাকে জানায় যে মানুষের ভেতরে এমন একটা ভয় ঢুকেছে যে কোন প্রতিবাদ করলেই তার উপরেই বিপদ হবে। তার মাঝে প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। মানুষ বিপদে পড়লে কোথায় যাবে? এই যে অবস্থা বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা বিরাট আ ভয় ঢুকে গেছে। যে ভয় যে এই বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার, রেপ, মন্দির ভাঙ্গা, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া পটুয়াখালী রাঙ্গাবালী থেকে। এই সকল এখন প্রতিদিনের ঘটনা। এবং মানুষের মনের ভিতরে তীব্র ভয় যে প্রতিবাদ করলেই তার উপর বিপদ হবে কারণ প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। তারপরের কথা যেটা দখলদার ইউনুস কালে সাংবাদিকতার এই গত ২৪ ঘন্টার আরেকটা কথা বলি তুলে ধরি। একজন সাংবাদিক আমার মনে হচ্ছে এটা 24 নামক কোন একটা টেলিভিশন 24 চ্যানেল কলিমুল্লাহ মুরাদনগর উলঙ্গা এবং বাংলাদেশ এবং মব কিং এটা তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলাপ করলাম। দখলদার ইউনুস কালে সাংবাদিকতার কি নমুনা সেটা আজকে দেখা গিয়েছে চ্যানেল 24 এ। সেখানে একজন সাংবাদিক তার মাইক তুলে ধরেন যারা আজকে দোলযাত্রায় ছিলেন, প্রশ্ন করেন। যিনি উত্তর দিচ্ছিলেন তিনি উত্তরে বলছিলেন যে তাদের যে দুরবস্থা তার কথা তুলে ধরাতেই সাংবাদিক আসলে
সন্ত্রস্ত অবস্থায় সে সেখান থেকে মাইকটিকে সরাই নেয়। নট অনলি সে, এমনকি যিনি উপস্থাপনা করছিলেন তিনিও দ্রুততম সময়ে তার রিপোর্টারকে ধন্যবাদ দিয়ে সেই প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেন, অন্য কথায় চলে যান। অতএব বিষয়টা হলো আজকে সাবেক সেনা অফিসারকে কোপানো হয়েছে সেটা নিয়ে কিছু বলেন। এই ভিডিওটাও আমার কাছে আছে, এই ভিডিওটাও আমাদের কাছে আছে এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে যাচ্ছে। এবং দখলদার ইউনুস করে সাংবাদিকতা, যেখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই, জবাব শোনার নেই। এই সাংবাদিক হিন্দু নারীকে লাইভ সম্প্রচারে মাইক্রোফোন ধরেছিল কেন? সম্ভবত সে আশা করেছিল নারীটি বলবে ইউনুস স্যারের অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা চমৎকার পরিবেশে পূজা পালন করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা ঘটলো সেটা ঘটলো তার বিপরীত। যেই মুহূর্তে নারীটি একটু ভিন্ন সুরে কথা বলা শুরু করলো, অর্থাৎ ইউনুস গংদের সাজানো চিত্রের বাইরে কোনো বাস্তবতা ফুটে উঠতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক তড়িঘড়ি করে মাইক টেনে নিল। এই ঘটনার সময় রিপোর্টার শুধু নয়, সঞ্চালকও ভয়ে কম্পমান ছিলেন। কেহই সাহস করে কথা চালিয়ে যেতে সাহস করেননি। এই হলো যদি হয় অবস্থা বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে গণমাধ্যম বান্ধব শাসক বলেছেন, যাকে সকলে এখন ডাস্টবিন শফিক হিসেবে বলে, সে বলছে বিশ্বের সবচেয়ে গণমাধ্যম বান্ধব শাসক হলো ডক্টর ইউনূস, এবং দাবি অনুযায়ী বাংলাদেশে নাকি এখন সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম চালু আছে। এই ছিল মিডিয়া ফ্রিডমের নমুনা, যে নারীকে প্রশ্ন করাতে সে যখন এই সরকারের আমলে তাদের উপর যে কি অত্যাচার হচ্ছে সেসবগুলো নিয়ে উনি কথা বলা শুরু করলেন, তখনই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো বা মাইকটা সরিয়ে নেওয়া হলো, এবং সেই সাথে সঞ্চালক এবং রিপোর্টার দুইজনই ভয়ে কম্পমান ছিলেন। কারণ আমাদের কাছে বহু উদাহরণ আছে যে তাদের এই ভুলের জন্য যে তারা এই সরকারের সমালোচনা কেউ করলো অনলাইনে বা টেলিভিশনে, তাদের চাকরি চলে যেতে পারে। বাংলাদেশের ভিতরে যেটা মিডিয়ার সামনে ভেসে উঠলো ভুল করে, আজকে সেটি দেশকে লাড়ি দিয়েছে। আর এরকম 70% ভিডিও যে মানুষের চোখে পড়ে না, ব্যাপারে আপনাদের বক্তব্য কি? নিতাই, ডক্টর নিতাই মনে হয়, NETAY, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে দ্য ভয়েস আমেরিকান পত্রিকা যেখানে আমি কাজ করি, আপনারা আপনাদের এই সংবাদগুলো যেসবগুলো বাংলাদেশে প্রকাশিত হয় না সেসবগুলো আমাকে যদি পাঠান, তাহলে আমি সেসবগুলো এখান থেকে সম্প্রচার করব এবং আপনারা বাংলাদেশে মানুষ দেখতে পাবেন যে সংবাদগুলো বিশ্ব মাধ্যমে গণমাধ্যমে উঠছে। আপনাদের সকলের জন্য আমি জানিয়ে রাখি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনারা এই বিষয়গুলো পাঠাতে পারবেন সেটা হলো +1 দিয়ে তারপর 703-677-0679। আমি রিপিট করি, +1 দিয়ে 703-677-0679। আপনারা আবারও একটু যারা এখন নতুন যোগদান করলেন, আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা যদি একটু আমাকে জানান তাহলে আমার জন্য ভালো হয়। মোহাম্মদ ইকবাল, যুক্তরাষ্ট্রে কি করছে খলিলুর? যুক্তরাষ্ট্রে খলিলুর সম্বন্ধে একটু বলে রাখি। খলিলুর কে বাংলাদেশের লিংক প্লিজ, হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, সেটা আমি কিভাবে দেবো জানেন? হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, 703-677-0679। খলিলুর রহমানকে বাংলাদেশের তথাকথিত একটা মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হিসাবে, যে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান, আমি বলছি সেনাবাহিনীর প্রধান, যখন রাশিয়াতে ছিলেন। এবং সে যোগদান করেই প্রথম তার এজেন্ডা ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে সেখানে ইউনূসের অথবা জামাত ইসলামের পক্ষে কাজ করে এরকম কোন একজনকে সেখানে নিয়োগ দেয়। সেটা আজও পর্যন্ত সম্ভব হয়নি, কিন্তু হবে না বললে তো আছে, আমরা সবকিছুই হচ্ছে যেটা আমরা আশা করি না। কিন্তু সেটা না হওয়াতে সে একটু প্রেসারে আছে, আমার যেটা মনে হয় সেই বাস্তবতা সে হয়তোবা এখন ইউনাইটেড স্টেটসে এসেছেন পরবর্তী কি করবে না করবে সেসব আলাপ আলোচনা করার জন্য। কার সাথে করবে সেসবগুলো আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার তুলে ধরবো। এই মুহূর্তে মাহফুজ আলম ভাই, তুষার যে নীলাকে আচ্ছা, বাস্তবতা, প্রশ্ন করাও অপরাধ, উত্তর শুনতে চাও আরো বড় অপরাধ। এই ডক্টর ইউনূসের সময় যদি তা ইউনূস সত্যের বাইরে যায়, আবারও বলছি, এই ইউনূস সময়ে বাস্তবতাটা হলো, প্রেস ফ্রিডমের বাস্তবতাটা হলো প্রশ্ন করাও অপরাধ, উত্তর শুনতে চাওয়া তার চেয়ে বড় অপরাধ যদি তা ইউনূস সত্যের বাইরে যায়। চ্যানেল 24 এটা হয়েছে। আজকে আমি এই অসময়ে, আপনাদের জন্য অসময়, আমার জন্য অসময়, এই অসময়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি কারণ দ্রুততম সময়ে বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাংলাদেশের অনিরাপদ আছেন, আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আপনার ঘরে আপনাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, হাত পা কুপিয়ে কেটে ফেলা হচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। আজিম আলী পাকিস্তানি সেনাপ্রধান ট্রাম্পকে নিয়ে কিছু বলেন, আপনারা সেটা আমি চেষ্টা করবো সেখানে আসার জন্য। তার আগে যে বিষয়গুলো নিয়ে আজকে এখন এসেছিলাম কথা বলার জন্য, সেখানে আরো কিছু কথা বাকি থাকলো, সেসবগুলো আর একটু বলে রাখি। বাংলাদেশের বর্তমান যে সরকার অসাংবিধানিক সরকার, বাংলাদেশের সংবিধানে এরকম এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সেই সরকার নিজেই, সরকারের প্রধান ডক্টর ইউনূস নিউ ইয়র্কে উনি স্বীকার করে গিয়েছেন যে
এটা মেটিকুলাসলি ডিজাইন করে তারা ক্ষমতায় এসেছে এবং সেখানে অনেক মানুষকে তারা এমন ভাবে ব্ল্যাকমেল করতে পেরেছেন যে তারা বাংলাদেশকে পাল্টিয়ে দেবে, একটা ইউরোপ বানিয়ে দেবে, আমেরিকা থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন্স ডলার আসবে। মাহফুজ আলম ভাই, আমি 10 মাস বাসার বাইরে, খাওয়া ঘুম নেই। আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। এরকম বহু বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষেরা যারা পার্টির সাথে যুক্ত ছিল না, আওয়ামী লীগের কথা বলছি, তারা এরকম বহু মানুষ। অতএব আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে রক্ষা করে চলতে হবে এবং শীঘ্রই এভাবে বলবো যে রাত যত গভীর হয় সকাল বা ভোর তত দ্রুত বা তত কাছে চলে আসে, সেই ভরসায় আমাদের থাকতে হবে। তবে বাংলাদেশে যে দুরবস্থা এখন চলছে, সেই দুরবস্থা আর বেশি দিন চলতে হয়তোবা দেওয়া আপনারাই দেবেন না। ডক্টর ইউনূসের উপর যে সাধারণ মানুষ বা কিছু কিছু মানুষ ভরসা করেছিলেন যে বাংলাদেশে উনি ক্ষমতা দখল করে এমন কিছু করবেন যে বাংলাদেশ ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড হয়ে যাবে। তাদের মাঝে অনেকেই আবার আমাদের পরিচিত, অপরিচিত, তাদের এখনো অনেকেই আছেন যারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করেছেন তো করেছেন, আর কিছু কিছু আছে তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা সামাজিক মাধ্যমে তাদের কথা লিখছেন। একজন সিনিয়র সাংবাদিক সাইদ তারেক আজকে উনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেটা আপনারা সাইদ তারেককে গিয়ে দেখতে পারেন, যে উনি লিখেছেন সকলই গরল ভ্যাল। উনি অনেক লম্বা করে লিখেছেন, কিন্তু কিছু অংশ আপনাদেরকে আমি আসলে পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, শুরু করেছেন সকলই গরল ভ্যাল। এই যে আমরা এত আশায় বুক বাঁধলাম, প্রফেসর সাহেব একজন উপযুক্ত লোক, প্রফেসর সাহেব একজন ওয়ার্ল্ড রিনাউন্ড পারসন, সারা দুনিয়ার দুয়ার তার জন্য অবারিত, যেখানে যার কাছে গিয়ে টাকা চাইবেন বস্তায় বস্তায় নিয়ে ফিরবেন, দেশটা তিনি বদলে দিবেন। এই যে স্বপ্ন 11 মাস হতে চললো, চেয়ারগুলোই কিছু চেহারা বদল ছাড়া কোনটা পূরণ হলো? দেশে মৌলিক কি পরিবর্তনটা এলো? সবই তো চলছে তার ভাষায়, মানে সাইদ তারেকের ভাষায় আগের মতো। তিনি বলছেন ছাত্রলীগ যুবলীগের জায়গায় এসেছে আরেক সেট, কিন্তু উনি নাম উল্লেখ করেননি। আগের মতোই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, বদলি বাণিজ্য, ঘুষ দুর্নীতির মহোৎসব চলছে। আগে মহোৎসব ছিল কিনা সেটা বাংলার মানুষ জানে, কিন্তু এখন যে চলছে সেটা কিন্তু উনি স্বীকার করেছেন। এখনো চলছে গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য, রিমান্ড বাণিজ্য, জামিন বাণিজ্য, ব্যবসায়ী সিন্ডিকেটগুলো আরো সক্রিয়। আগে জামাত শিবির পেলে পিটিয়ে পুলিশে দেওয়া হতো, এই কথাটা একেবারেই সত্য নয় আমার মনে হয়, কারণ সাইদ তারেক সাহেব অনেক বছর ধরেই বাংলাদেশে থাকেন, এখন উনি আমেরিকাতে থাকেন, যাওয়া আসার মধ্যেই থাকেন। উনি ডক্টর ইউনূসের আগমনে খুশি হয়ে, আমি বলবো যে উনি সমর্থনই করেছিলেন। এখন যে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, এটাকে সমর্থন করতে গিয়ে উনি বলেছেন যে আগের মতন এই নাকি এই কাজটা হচ্ছে, এটা আসলেই সত্য নয়। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ৩রা আগস্ট। এখন জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আগে বুলি ছিল উন্নয়ন দরকার, উন্নয়ন, এখন শুনি সংস্কার। আগের এটা বুলি নয়, আগের এটা সত্যিই সব উন্নয়ন হয়েছে, এখনটা বুলি সংস্কার শুনতে পাচ্ছেন। কিন্তু সংস্কার যেসব হচ্ছে, সেই সংস্কারগুলোর একটা লিস্ট আমার কাছে আছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দেব। আগে বলতো শেখ হাসিনার সরকার বারবার দরকার, এখন বলছে ইউনূস সাহেবের সরকার 5 বছরের দরকার নির্বাচন ছাড়া। আগেও নির্বাচনের কথা বললে মুখ ঘুরিয়ে ফেলতো, এখনো ও কথা তুললে মুখ শুকিয়ে যায়। শেখ হাসিনার সময় এত শুনলাম, আসিফ নজরুল সাহেব বলছেন 26 লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে, জানা গেল না এদের কয়জনকে ফেরত পাঠানো হয়েছে। জানলাম না ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী কয়টা চুক্তি বাতিল করা হয়েছে। উল্টো দেখলাম ভারতই কয়েকটা স্থগিত বা বাতিল করে দিয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত আনা গেছে, খেলাপি ঋণের কয় টাকা ফেরত আনা গেছে, এইসবগুলো সবই সকলই গরল ভেল নামক সাইদ তারেক ওনার ফেসবুক পোস্টে লিখেছেন, এবং আপনার ইচ্ছা করলে ওনার ফেসবুকে গিয়ে সেটা দেখতে পারেন যে এই বিষয়গুলো যে যারা যেভাবে ডক্টর ইউনূস এই মানুষগুলোকে, এই এমনকি সাংবাদিকদেরকেও তার পক্ষে নিয়েছিলেন, তারা এখন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু আগে একজন কেউ প্রশ্ন করেছিলেন যে একজন আমেরিকাতে কি করেন, বাংলাদেশের প্রায় সকল জায়গায় তো ডক্টর ইউনূস আমেরিকান নাগরিকদেরকে বসিয়ে রেখেছেন, অতএব কার নাম বলতে কোনটা সেটা গুলিয়ে ফেলবো অনেক সময়। কিন্তু আপনারা জানেন যে আলী রিয়াজ নামক একজন আমেরিকান, তিনি এখন বাংলাদেশে বসে বাংলাদেশ সংস্কারের একটা প্রধান গুরু দায়িত্ব নিয়ে বসে আছেন। ওনাকে আমি লক্ষ্য করেছি ওয়াশিংটন ডিসিতে সর্বদাই বাংলাদেশ সরকারের সম্বন্ধে তীব্র সমালোচনা করতে এবং বিভিন্ন সেমিনার গুলোতে উপস্থিত আমি তাকে দেখেছি এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। এখন তিনি বাংলাদেশে বসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের ৫ম, ৬ষ্ঠ, ৭ম তফসিল বাতিল ঘোষণা করার জন্য আলী রিয়াজ সুপারিশ করেছেন। চলুন প্রথমেই দেখে আসি ৫ম তফসিলটা কি। ৫ম তফসিল হলো বঙ্গবন্ধুর ৭ই মাসের ভাষণ, যেটা ঐতিহাসিক ভাষণ, যে ভাষণকে নিয়ে আপনি সারা জীবন গবেষণা করা হচ্ছে অনেক ইনস্টিটিউটে, এবং এটা বাংলাদেশের
মুক্তিকামী বাঙালির জন্য দিক নির্দেশনা ছিল, ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল বঙ্গবন্ধুর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। এই আলী রিয়াজ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধান থেকে মুছে দিতে চান। তারপর সপ্তম তফসিল 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের বৈধতা। অতএব মুজিবনগর সরকার, যে সরকারের তত্ত্বাবধানে বা আন্ডারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই সরকারকে তিনি, সেই তফসিলকে উনি সংবিধান থেকে সরিয়ে দিতে চাচ্ছেন ডক্টর আলী রিয়াজ, আমেরিকান নাগরিক, বাংলাদেশে এখন বসে বাংলাদেশের। এখন আমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছি যে সংবিধান সংস্কার কমিশনে ওরা কারা। মালয়েশিয়া ডক্টর ইউনূস নিয়ে কি বলবেন? ওই বাংলাদেশে যে উগ্রবাদ, যে ইসলামী উগ্রবাদের উন্নয়ন ঘটানো হচ্ছে ডক্টর ইউনূস, সেটা রিফিল করার জন্য উনি যাচ্ছেন মালয়েশিয়ায়। এবং সেটা আরেকটা বিষয় যে বাংলাদেশের একজন অনির্বাচিত সরকার প্রধান প্রতি মাসে অন্ততপক্ষে 2 বার বিদেশ যান, এটা অস্বাভাবিক একটা ঘটনা। এটা বাংলাদেশের জনসাধারণের মানুষের পয়সার উপর একটি বিরাট বিরাট অস্বাভাবিক ঘটনা, এবং এটা থেকে বাংলার মানুষ কখন মুক্তি পাবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল ডক্টর আলী রিয়াজ আমাদের 72-এর সংবিধান থেকে মুছে দিতে চান, তাহলে আমরা বুঝতে পারছি এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায়। এরা জামাতের প্রেতাত্মা, এরা একটি স্বাধীনতা বিরোধী চক্র, এরা 71 বিরোধী চক্র। এবং সত্যি সত্যি তারা এই ডক্টর ইউনূস ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউয়ে সাংবাদিক আনিস আহমেদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, রিসেট বাটন ক্লিক করে দেওয়া হয়েছে, আগে সমস্ত কিছু নাই। এই জন্য তারা সে যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা শপথ গ্রহণ করলেন, সেই দিনকে নতুন বাংলাদেশ দিবস। নতুন বাংলাদেশ আপনি কপি করলেন তো ডক্টর ইউনূস, আপনি তো কপি কে? কারণ নতুন বাংলাদেশ এরশাদের, নতুন কিছু চিন্তা করা উচিত ছিল। আপনাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে দিতে পারতেন। তা আবার বলি, এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায়। এরা জামাতের প্রেতাত্মা, একটি স্বাধীনতা বিরোধী চক্র। এদের প্রতিহত করুন প্রতিনিয়ত। আপনারা কি আমার কথা আসলে শুনতে পাচ্ছেন কিনা আরেকটু জেনে রাখি। আজকে আমার ফেসবুকে আপনারা দেখতে পাবেন যে 5 অগস্ট সেনাবাহিনীতে থাকা যেসব জামাত হিজবুত তাহরীর সদস্যদের মাধ্যমে সামরিক কূ সংগঠিত হয়েছিল, তাদের কয়েকজনকে জামাতের অফিসে 6 অগস্ট ভিডিওতে সুস্পষ্ট দেখা যাচ্ছে মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টি খাচ্ছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, বিজয় উল্লাস প্রকাশ করছে। এই ভিডিওগুলো আমরা যেরকম সংগ্রহ করছি আপনাদের সাথেও শেয়ার করছি ফেসবুকে, সামাজিক মাধ্যমে, যাতে করে আপনারা দেখতে পাবেন যে কি করে একটি বিন্যস্ত, সাজানো গোছানো বাংলাদেশ, যেখানে আগে ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর দ্বারে দ্বারে আমরা ঘুরতে যেতে হতো, সেই দেশকে একটি প্রায় স্বনির্ভর দেশে রূপান্তরিত করার হাত থেকে একদম ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে। সেই প্রেস ফ্রিডমের কথা, যেটা একটু আগেই আমরা বলেছিলাম, যে যাকে এখন তাচ্ছিল্য করে অনেকেই ডাস্টবিন শফিক হিসেবে বলেন, ডাস্টবিন শফিক বলেছেন এবং তার গুরুর নির্দেশে তিনি বলেছেন, বাংলাদেশে এখন নাকি সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম বিদ্যমান, এমনকি উন্নত দেশের চেয়ে। তাহলে আপনারা সকলেই চিনেন ডেভিড বার্গম্যানকে, যিনি গত সরকারের একজন তীব্র সমালোচক ছিলেন। এমনকি ওয়াশিংটন ডিসিতে কয়েকবার ওনার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে যে উনি বক্তৃতা করছেন, সেখানে উপস্থিত থেকে প্রশ্ন করেছিলাম যে ম্যানকাইন্ড পাকিস্তান পটুয়াখালী জেলা রাঙ্গামালী উপজেলা মৌরবী ইউনিয়ন 9 নং ওয়ার্ড আজ রাত 1টায় প্রবাসী স্ত্রীকে হাত পা বেঁধে তুলে নিয়ে গেছে, কোনো নিরাপত্তা নেই। এটা আমি আজকের কথার প্রথমেই বলেছি, এবং এইসবগুলোর আমাদের সংগঠিতভাবে সাধারণ মানুষকে নেমে আসতে হবে, না হলে আমাদের আসলে মুক্তি নেই। প্রেস ফ্রিডমের কথা তিনি যেটা বলছেন, সেটা সম্বন্ধে ডেভিড বার্গম্যান গত 24 ঘন্টা আগে উনি সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন, সেটা আমি আপনাদেরকে শুধু হেডলাইনটুকু জানিয়ে দিতে চাই, তাহলে বুঝতে পারবেন যে একজন তীব্র সমালোচক শেখ হাসিনা সরকারের, তিনি এই সরকারের মুখপাত্রের কথাটাকে কিভাবে ফিরিয়ে দিলেন। তিনি বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই। তিনি নাম লেখে বলেছেন, উনি 5 জন সাংবাদিকের নাম লিখেছেন। এটা আসলে সেখানে আরো অনেক সাংবাদিকরা জেলে রয়েছেন, এবং তিনি বলছেন নো এভিডেন্স লিঙ্কিং দ্য ডিটেইন জার্নালিস্ট টু ক্রাইমস। ব্রিটিশ জার্নালিস্ট ডেভিড বার্গম্যান, উনি ওনার কথায় আজকে এই কথাটা তুলে ধরেছেন। অতএব পৃথিবী এখন আর অন্ধ নয়। ডক্টর ইউনূস কি করছেন পৃথিবী ইতিমধ্যে আসলেই জেনে গিয়েছে। অতএব পৃথিবী যখন ইতিমধ্যে এই বিষয়গুলো জেনে গিয়েছে, আপনার সুস্পষ্ট তথ্য, যেটা একজন কিছুক্ষণ আগে মাহফুজ আলম বলেছিলেন যে
উনি আমার উপর একটু মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। আমিও দুঃখ প্রকাশ করছি আপনার প্রতি যদি আমি কোনো আ অন্যায় কথা বলে থাকি। কারণ আমি এসেছিলাম আমার মতামতগুলো তুলে ধরতে। আপনি যখন বলছেন আমার মতামত না দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মতামত, তখন আমি ভাবলাম যে আপনাকে বলি যে উইকেন্ড এবং স্টেট ডিপার্টমেন্ট তো প্রতিদিন মতামত আমরা জানতে পারি না। তবে কিছু মতামত আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাহফুজ আলম, আপনি থাকুন আমার সাথে। আপনি যে অনেকদিন ধরে দেশে ১০ মাস ধরে বাড়িতে ফিরতে পারছেন না, এটা খুবই দুঃখজনক ঘটনা এবং ডক্টর ইউনূস এবং তাদের গং বা গোয়েন্দারা যারা আপনারা আমার কথা শুনছেন, আপনাদের সকলের কাছে বলি, পুলিশ বাহিনীকে বলি, আপনাদের সহযোদ্ধাদের বা সহকর্মীদেরকে, হাজার, হাজার সহকর্মীকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের লাশ টাঙিয়ে রাখা হয়েছে। ৪০০ থানা ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই সরকারকে সহযোগিতা করার আসলে কোনো উপায় নেই। এবং মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো হচ্ছে এবং সেই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে, আপনারা এটাতে অংশগ্রহণ করবেন না। কারণ আপনারা আপনাদের গোষ্ঠীর মাংস এখন খাবেন না। তাহলে এই ছিল ৫ সাংবাদিকের বিরুদ্ধে, উনি বলছেন ৫ সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই, ব্রিটিশ সাংবাদিক ডিপার্টমেন্ট সেটা বলছেন। এই সরকার যে বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতা ৭১ এর পরাজিত শক্তির একটা প্রতিবিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আজিম আলী, আমি তো মালয়েশিয়া ডক্টর ইউনূস সফর নিয়ে একটু বললাম। সেটা হলো যে ডক্টর ইউনূস সেখানে গিয়েছেন আসলে বাংলাদেশের যে ইসলামিক উগ্রবাদের যে চারণভূমি উনি তৈরি করছেন সেটার সেখানে যে সেখান থেকে আপনারা এই বিষয়গুলো আমার চেয়ে বেটার জানেন, কারণ আমি তো এখানে কাজ করি ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি বাংলাদেশ সম্বন্ধে যে কাজগুলো করে, কিন্তু সেটা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা আমার চেয়ে বেশি জানেন এবং আপনারা যদি শেয়ার করেন তাহলে আরো বেটার হয়। ৭১ সনকে মুছে দেওয়ার জন্য ৭১ সনের পরাজিত শক্তিদের প্রতি আর ৭১ এর পরাজিত শক্তিদের হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করে ৫ই অগাস্ট যে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।